আসসালামু আলাইকুম। বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। মঙ্গলবার ছায়া বাজেট প্রকাশ করবে জামাত। 2026-27 অর্থ বছরে জাতীয় বাজেটকে সামনে রেখে ছায়া বাজেট প্রকাশ করবে সংসদের প্রধান বিরোধী দল জামাত ইসলাম। আজ রাজধানীর মগবাজারে আলফালা মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এই ছায়া বাজেট উপস্থাপন করবে দলটি। এরপর জানাবো হামে শিশুর মৃত্যু, ডক্টর ইউনূস সহ 5 জনের বিরুদ্ধে মামলার আবেদন। হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান, স্বাস্থ্য সচিব সহ 5 জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলার আবেদন করা হয়েছে। আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে কিশোরগঞ্জ 5 আসনে সংসদ সদস্য মুজিবুর রহমান ইকবাল এ আবেদন করেন। এদিকে সীমান্তে পুরসিন ইস্যু আলোচনা হবে বিজেপি বিএসএফ বৈঠকে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আগামী 8 থেকে 11 জুন এই 4 দিন ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ের বৈঠক। এই বৈঠকে বাংলাদেশ সীমান্তে অবৈধ পুরসিন সহ সব গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান। এবারে জানাবো বিশুদ্ধ পানি সরবরাহে রূপগঞ্জের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বললেন মির্জা ফখরুল। নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রকল্পে রাজধানীবাসীর জন্য বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রকল্পটি পুরোপুরি চালু হলে ঢাকার 2 সিটি কর্পোরেশন এলাকায় দৈনিক 50 কোটি লিটার নিরাপদ পানি সরবরাহ করা সম্ভব হবে। এবং সর্বশেষ জানাবো ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন নাসর শুরু করল ইরান। ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন নাসর শুরু করার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। তাদের মহাকাশ বাহিনী ইসরায়েলের নেভাতিম ও তেল নব বিমান ঘাঁটিতে গুরুত্বপূর্ণ স্থাপনা গুড়িয়ে দিয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, আমাদের এই তাজা আপডেট সংবাদটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। মঙ্গলবার ছায়া বাজেট প্রকাশ করবে জামাত ইসলাম। 2026-27 অর্থ বছরে জাতীয় বাজেটকে সামনে রেখে ছায়া বাজেট প্রকাশ করবে সংসদের প্রধান বিরোধী দল জামাত ইসলাম। আজ দুপুরে রাজধানী মগবাজারে আল ফালা মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এই ছায়া বাজেট উপস্থাপন করে দলটি। জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানান যে ছায়া বাজেট প্রকাশে সংবাদ সম্মেলন এবং সংসদের বিরোধী দলীয় নেতা ও জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। শুক্রবার জামাতের নেতৃত্বাধীন জোট 11 দলীয় ঐক্যের শরিক এনসিপির পক্ষ থেকে একটি ছায়া বাজেট উপস্থাপন করা হয়। এতে দেশের অর্থনীতিকে 12 খাতে ভাগ করে 71টি প্রস্তাব দেয় দলটি এবং নতুন করে বিএনপি সরকার ক্ষমতা আসার পর দেশ জুড়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে সেগুলো মূলত কিভাবে প্রতিক্রিয়া জানানো যায় বা কিভাবে কি করা যায় সে সব কিছু আসলে নতুন করে নির্ধারণ করা হচ্ছে। নতুন করে বিএনপি সরকার দেশের যে ধরনের কার্যক্রমের কথা বলছে এবং তারা যেটা করছে সেটি আসলে আমাদের সবার জন্য অনেক বড় ধরনের এক কার্যক্রম সৃষ্টি করতে পারে বলে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে। বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে বাংলাদেশ জামাত ইসলাম শুরু থেকে সব সময় দেশের জন্য ভাবলেও তারা মূলত বিভিন্নভাবে বাধার সম্মুখীন হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামাত ইসলাম।
ডক্টর ইউনূস সহ 5 জনের বিরুদ্ধে মামলার আবেদন। গ্রামে হামে শিশুর মৃত্যু। হামে আক্রান্ত হয়ে শিশুদের মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান সহ এবং স্বাস্থ্য সচিব সহ 5 জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা করা হয়। আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে কিশোরগঞ্জ 5 আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান ইকবাল এই আবেদন করেছেন। আবেদনে তিনি অভিযোগ করেন, ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালনের পর ইউনিসেফের মাধ্যমে হাম রুবেলা টিকা আমদানি বন্ধ করে দেন। ইউনূস চাইলে কিন্তু তখন বাংলাদেশে টিকা আনতে পারতেন। এই সন্ত্রাসী ইউনূস মূলত তিনি এসব টিকা আনা বন্ধ করে দেন। এর ফলে বাংলাদেশের যারা নিরীহ নাগরিক রয়েছে তারা আসলে ওই সময় টিকা নিতে পারেনি। বারবার ইউনূসকে যা ইউনিসেফের পক্ষ থেকে এবং জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বারবার টিকা নেয়ার কথা বললেও ইউনূস কিন্তু টিকা আনেনি। অথচ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে তার যে দায়িত্ববোধ ছিল তিনি সেটি পালন করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। তার এই ধরনের কার্যক্রমে সবাই হতচকিত হয়ে পড়েছে। সবাই আসলে যার যার জায়গা থেকে পুরো বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালাচ্ছে এবং প্রফেসর ইউনূস আসলে তিনি যে কর্মকাণ্ডগুলো করছেন সেটি কোনোভাবে আসলে গ্রহণযোগ্য হতে পারে না। সবাইকে বলতে চাই, যার যার জায়গা থেকে ইউনূসের বিরুদ্ধে আপনারা শক্ত পদক্ষেপ গড়ে তুলুন, কারণ ইউনূস হচ্ছে এমন একজন মানুষ, তিনি মূলত এই কার্যক্রমগুলো চালিয়ে তিনি মূলত সবকিছু আসলে ধ্বংসস্তূপে পরিণত করতে চাইছেন ইউনূসের বিরুদ্ধে। তাই এখনই সোচ্চার ভূমিকা পালন করতে হবে আমাদের সবাইকে। কিন্তু আদালত মামলাটি খারিজ করে দিয়েছে। সীমান্তে পুশিন ইস্যু আলোচনা হবে বিজিপি বিএসএফ এর বৈঠকে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আগামী 8 জুন থেকে 11 জুন 4 দিন ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হচ্ছে বিজিবি এবং বিএসএফ এর বৈঠক। সেই বৈঠকে মূলত বাংলাদেশে যে ভারতীয় সন্ত্রাসীরা যেভাবে বাংলাদেশের অভ্যন্তরে মানুষ ঠেলে পাঠাচ্ছে সেসব বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে বলে উল্লেখ করা হয়েছে। বিএসএফ এর সদস্যরা কেন বিজিবির উপর এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটাচ্ছে সেসব বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে বলে উল্লেখ করা হয়েছে। মূলত এসব বিষয়গুলোকে খুবই সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আসলে সবাইকে এগিয়ে যেতে হচ্ছে। বিএসএফ এর সন্ত্রাসীরা তারা বাংলাদেশটাকে একটি অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায়। সালাউদ্দিন আহমেদ জানান, সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিয়ে দুই দেশের মধ্যে নিয়মিত সংলাপ চলমান রয়েছে এবং আসন্ন বৈঠকে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। প্রসঙ্গত, সীমান্ত সুরক্ষা ও সীমান্ত ব্যবস্থাপনার পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করার লক্ষ্যে বছরে 2 বার এই বৈঠক অনুষ্ঠিত হয়। একবার ভারতে এবং পরের বার বাংলাদেশে বৈঠক অনুষ্ঠিত হয়। ভারত ও বাংলাদেশের মধ্যকার স্থল নদী সীমান্তের মোট দৈর্ঘ্য 4096 কিলোমিটার। এসব বিষয় নিয়ে ভারতের সঙ্গে আলাপ আলোচনা হয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। তবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনের কথা অনেকেই বিশ্বাস করে না, কারণ তিনি অতীতেও যা বলেছেন বাস্তবতা তার থেকে ভিন্ন হচ্ছে। বিশুদ্ধ পানি সরবরাহে রূপগঞ্জে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বললেন মির্জা ফখরুল। নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বা প্রকল্পটি রাজধানীবাসীর জন্য বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রকল্পটি পুরোপুরি চালু হলে ঢাকার 2 সিটি কর্পোরেশন এলাকায় দৈনিক 50 কোটি লিটার নিরাপদ পানি সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম। আজ সকালে প্রকল্পটি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় মির্জা ফখরুল বলেন যে প্রকল্পের মাধ্যমে প্রায় 43 লাখ মানুষ উপকৃত হবে। ঢাকার ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে। একই সঙ্গে শীতলক্ষ্যা নদীর বায়ু দূষণজনিত ঝুঁকি মোকাবেলায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আরও জানিয়েছেন যে রূপগঞ্জের গন্ধ পূর্বপুরে নির্মিত বিশাল পানি শোধনাগারের মূল লক্ষ্য হচ্ছে মেঘনা নদীর পানি শোধন করে ঢাকার 2 সিটিতে পৌঁছে দেয়া। এর আগে মন্ত্রী রূপসী এলাকায় ঢাকা সিলেট মহাসড়কের সেজান পয়েন্টের সংলগ্ন প্রকল্পের পিক 17 অংশে পুনরায় চলাচলের জন্য তিনি এই ব্যবস্থা করেছেন। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, মুন্সি, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রমুখ সহ সবাই যার যার এই জায়গাগুলো থেকে পুরো পরিস্থিতি দেখভাল করছে।